আমি শতরূপের কাছে আসবো। ইতিমধ্যে ফেরদৌস শামীমও আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। শতরূপ, এই অবস্থায় দাঁড়িয়ে আজকের যে দাবি, আবারও বলছি যে দাবিগুলো ন্যায়সঙ্গত ডেফিনেটলি, কিন্তু এই যে একের পর এক দাবি আসছে, তাহলে কর্মবিরতির ভবিষ্যৎ কি? কর্মবিরতি প্রত্যাহার কবে হবে? আমি খুব সৎভাবে বলছি, আমি খুব খুশি হব কর্মবিরতি যদি প্রত্যাহার করা হয়ে যায়। আমি এটা খুব অনেস্টলি বলছি, কিন্তু আমি চাই এই কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের জয়ের মধ্যে দিয়ে প্রত্যাহার করা হোক, ওনাদের দাবি পূরণের মধ্যে দিয়ে প্রত্যাহার করা হোক, এবং বিনীত গোয়েল সহ 2-3 জনকে সরানোটা ওনাদের একমাত্র দাবি ছিল না, শুধুমাত্র ওইটা কার্যকর হওয়াটা একমাত্র দাবি পূরণ নয়। আমি 1, 2, 3, 4 করে খালি 4টে কথা বলছি। প্রথম কথা, সদিচ্ছা নিয়ে জুনিয়র ডাক্তারদের একটা প্রশ্ন উঠেছে। আমি নিশ্চয়ই এটা আমরা অনেকে জানি, যারা এমডি এখন করছেন তাদেরকে যেমন পরীক্ষা দিয়ে এমডির সার্টিফিকেটটা পেতে হবে, ডিগ্রিটা পেতে হবে, তার পাশাপাশি তাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, এই সময়কার ক্লিনিক্যাল যে এক্সপিরিয়েন্স, সেইটাও তাদের এমডির ডিগ্রিটা কমপ্লিট হওয়ার ক্ষেত্রে একটা অ্যাবসলিউটলি নেসেসারি ক্রাইটেরিয়া। এই যে ওনারা 30 দিন হোক কি 40 দিন হোক কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছেন, এর ফলে কিন্তু ওনাদের এমডি হওয়াটা পিছিয়ে যাচ্ছে। জেনে রেখে দিন, এটা হয়তো অনেকে জানেন না। এই সময়টা কিন্তু ওদেরকে আবার করতে হবে, আগামী দিনে ক্লিনিক্যাল প্রসেসের মধ্যে যেতে হবে, তারপরে পরীক্ষাটায় বসতে পারবে। একটা সারা দেশে একসাথে পরীক্ষাটা হয় না, বিভিন্ন ইউনিভার্সিটি আলাদা আলাদা। এটা একটা তো 10-15 দিন, এমস যেদিন নেবে তার 15 দিনের মধ্যে হয়তো রাম মনোহর লোহিয়া নেবে, তার 20 দিন পরে পশ্চিমবাংলা হেলথ ইউনিভার্সিটি নেবে, কিন্তু একটা টাইম পিরিয়ডের মধ্যে তো করতে হবে। আজকে মার্চে নিচ্ছে আর ও ডিসেম্বরে নিচ্ছে, তো করতে পারবে না। অতএব ডাক্তারদের যে খুব সুবিধা হচ্ছে এইটা করে, এমন কিন্তু নয়। সুতরাং তাদের দিকটাও একটু ভেবে দেখা দরকার। 2 নম্বর কথা হচ্ছে, এমত অবস্থায় তারা কেন এটা করতে বাধ্য হচ্ছে। 2 নম্বর কথা, যেটা শঙ্করদীপদাও বললেন, একটা প্রশ্ন উঠে এসছে যে তাদের মধ্যে মতপার্থক্য এবং নিজেদের মধ্যে বৈঠকের সময়ও দুটো মত পাওয়া গেছে। এটা আমি মনে করি অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত হেলদি। কোনো রাজনৈতিক দলের, আমি দেখলাম কুণাল ঘোষের একটা ভিডিও পোস্ট করে বলেছিলেন যে ডাক্তারদের মধ্যে 2-3 রকমের মতামত পাওয়া যাচ্ছে। এবার কেউ যদি এই রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গিয়ে থাকে যে আমরা 5-6 জন বসে থাকবো, একজন নেত্রী আসবেন, মহান নেত্রী এসে যা যা বলবেন আমরা চুপচাপ শুনে বাড়ি চলে যাব, কারোর সেখানে কথা বলার কিছু নেই, তার কাছে এটা অস্বাভাবিক লাগতে পারে। কিন্তু একটা প্রাণবন্ত আন্দোলনে একাধিক মত থাকবে, সেখান থেকে একটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য সবাই হবে, এটাই স্বাভাবিক। আমার 2 নম্বর কথা। লাস্ট দুটো কথা আমি এক সেন্টেন্সে বলছি। সমস্যাটা আজকে ওনারা যেটাকে নিয়ে লড়াই করছেন, গত 30-35 দিনের সমস্যা নয়, এটা গত 13 বছরের সমস্যা। যদি সরকার মেটাতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সুতরাং গত 30 দিনের কি গত 5-6 দিনের মুখ্যমন্ত্রীর উদ্যোগ দিয়ে যেন আলোচনাটা না করি। মুখ্যমন্ত্রীও কিন্তু আলোচনাটা 9 তারিখ থেকে শুরু করেননি, উনিও কিন্তু শুরু করলেন 5-6 দিন আগে থেকে। আর আমার লাস্ট কথা, না চলতে পারে না, ঠিকই, আমি তো সেটা প্রথমেই বলেছি। এবং আমার লাস্ট কথা মৌপিয়াদি, এটা আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রীও ভাবছেন যে কেন ওনাকে, ওনার সন্তান সম যারা হওয়া উচিত তারা কেন ওনাকে এতটা অবিশ্বাস করছেন যে ওনার মুখের কথায় বিশ্বাস করতে পারছেন না। কারণটা এইটা নয় তো যে 2019 সালেই আমরাই দেখেছিলাম যখন চাকরি প্রার্থীরা অনশন করছেন, মুখ্যমন্ত্রী প্রেস ক্লাবের বাইরে গিয়ে বলছেন এখন লোকসভা ভোটের নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে, তোমাদেরকে আমি এখন কিছু করতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি যেদিন লোকসভা ভোট শেষ হবে এমসিসি উঠে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট, ন্যায্য রিক্রুটমেন্ট যাদের যাদের পাওয়ার করে দেবো। ওটা ছিল 2019-এর এপ্রিল মাস। আজকে আমরা আছি 2024 সালে সেপ্টেম্বর মাসে। মমতা বন্দ্যোপাধ্যায় লোক ঠকিয়ে অভ্যস্ত, তাই ওনাকে কেউ বিশ্বাস করে না।